জিয়ার মৃত্যুবার্ষিকীতে 3 দিনের কর্মসূচি ঘোষণা। যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে কিভাবে জানলেন ফখরুল, প্রশ্ন কাদেরের। জানাবো শেখ হাসিনা ডিপ্লোমেসি এবং যুক্তরাষ্ট্রের ইউটার্ন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন, আওয়ামী লীগ নেতা বললেন ভোট পড়ে 250, গণনায় হয়ে যায় 3000। এবং সর্বশেষ জানাবো তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিয়ার মৃত্যুবার্ষিকীতে 3 দিনের কর্মসূচি ঘোষণা। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 30, 31 মে ও 1 জুন ঢাকা মহানগর দক্ষিণের 24 থানা এবং 8টি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল, দরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, বস্ত্র, বিশুদ্ধ পানি এবং খাবার, স্যালাইন বিতরণ। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে শহীদ জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে দক্ষিণ বিএনপি। যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে কিভাবে জানলেন ফখরুল, প্রশ্ন কাদেরের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের অবস্থান কিভাবে জানলেন সে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে কথা বলেছেন, এরপরে মির্জা ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অনেক টেনশন তৈরি হয়েছিল উল্লেখ করে ডোনাল্ড লু বলেছেন, এসব ছড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে তাকাতে চায়, পেছনে নয়। তারপর গতকাল সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, নির্বাচন ও মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে। তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে। মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলো আজকের অনুষ্ঠানে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আপনারা যে প্রশ্ন করেছেন তা আমাকে না করে মির্জা ফখরুলকে করুন। তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গায়। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য কি ফখরুল সাহেব শোনেননি? ফখরুলের প্রশ্নের জবাবে ডোনাল্ড লু তার বক্তব্য পরিষ্কার করেছেন, এটা আর বলার দরকার নেই, মন্তব্য করারও প্রয়োজন নেই। তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য তার কোনো মূল্য নেই। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মানে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এসেছিলেন বলে বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। তিনি এসেছিলেন বলে আমরা আইন প্রণয়নের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনার সততা আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এটা বয়সে যিনি 3.5 ঘন্টা ঘুমায়, তিনি দুপুরের খাবার সন্ধ্যার পর খাচ্ছেন। এভাবে তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করছেন। নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। শেখ হাসিনা ডিপ্লোমেসি এবং যুক্তরাষ্ট্রের ইউটার্ন। নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফর আর নির্বাচনের পরে তার সাম্প্রতিক বাংলাদেশ সফর, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ডোনাল্ড লু নিজেই স্বীকার করেছেন, বাংলাদেশ সফর শেষে যাওয়ার পথে তিনি তার বিদায়ী সংবাদ সম্মেলন পরিষ্কার করেছেন, অতীতের মতপার্থক্য সরিয়ে যুক্তরাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে চায়। আর এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে, আগের অবস্থানে নেই মার্কিন যুক্তরাষ্ট্র। কিভাবে সম্ভব হলো? কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউটার্ন নিল? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি সম্ভব হয়েছে শেখ হাসিনার পার্সোনাল ডিপ্লোমেসির কারণে। এটি দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ এর আরেকটি অংশ। 2018 সালের পর থেকে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নেতিবাচক অবস্থান গ্রহণ করতে শুরু করে। বিশেষ করে জো বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলাতে থাকে। এ সময় একের পর এক চাপ প্রয়োগ করা হতে থাকে বাংলাদেশের উপর। বিশেষ করে 2022 সালে 15 মার্চ পিটার ডি হাস বাংলাদেশে আসার পর সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় মুখোমুখি একটি অবস্থানে চলে যায়। দুই দেশের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। এর একটি বড় কারণ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছিল। আর এই সমস্ত ভুল তথ্যের কারণে যুক্তরাষ্ট্র একটি ভিন্ন রকম অবস্থান গ্রহণ করেছিল বাংলাদেশের ব্যাপারে। কিন্তু 7 জানুয়ারি নির্বাচনের পর আস্তে আস্তে পরিস্থিতি পাল্টাতে থাকে। কূটনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন যে নির্বাচনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন ঘটে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে একাধিক ভূমিকা কাজ করেছে বলেই অনেকে মনে করে, যেটি ডোনাল্ড লুর সফরে স্পষ্ট প্রতিভাত হয়েছে। প্রথমত ভারতের প্রভাব। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক অবস্থান থেকে সরে আসার জন্য চেষ্টা করেছে এবং সফল হয়েছে। ভারত
ভারতের এই অবস্থানের প্রধান কারণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বিশ্বাস করে, তার উপর আস্থা রাখে এবং শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নেই। এই উপলব্ধি থেকেই নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন বলে কূটনৈতিক মহল মনে করে। মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটাতে চায়নি। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর তিনি সেখানে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ভারত সফরের সময় তিনি অ্যান্থনি ব্লিংকেন এবং জো বাইডেনের সঙ্গেও কথা বলেন। সবকিছু মিলিয়ে তার উদ্যোগ সফল হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সালমান এফ রহমানকেও দায়িত্ব দিয়েছিলেন এবং সালমান এফ রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে। তৃতীয়ত, বিরোধী দলের ভুল রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করেছিল যে বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই কারণে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প শর্তহীন সংলাপের উপর জোর দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যখন বিএনপি নির্বাচনে যায়নি, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেনি। আর সবকিছু মিলিয়ে এখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আছে, মার্কিন স্বার্থ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ব্যবসার পরিধি বাড়াতে চায়, চীনের আগ্রাসন কমাতে চায়। সবকিছু মিলিয়ে তাদের বর্তমানে সরকারই একমাত্র বিকল্প। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে, রীতিমতো ইউটার্ন নিয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন। আওয়ামী লীগ নেতা বললেন ভোট পড়ে 250, গণনায় হয়ে যায় 3000। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন বলেছেন, এখন নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম হয়। মানুষকে টেনেও ভোট কেন্দ্রে নেওয়া যায় না, কারণ ভোটের উপর মানুষের বিশ্বাস উঠে গেছে। কামরুল হাসান খোকন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলা রুহিয়ায় এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, একটি কেন্দ্রে সারাদিন 200 থেকে 250 ভোট পড়ে, কিন্তু ভোট শেষে গণনার সময় দেখা যাচ্ছে ভোট পড়েছে 3000। এত ভোট কোথা থেকে এলো? সংবাদকর্মী, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন পোলিং এজেন্ট দাঁড়িয়ে থাকে। সারাদিন ভোটের দেখা নেই, কিন্তু সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে তিনি সর্বাধিক ভোট বিজয়ী হয়েছেন। চালাকি ও ধান্দাবাজি হয়ে যে আমরা ভোট করছি, এ কারণে ভোটের প্রতি মানুষের আস্থা নেই, লোকজন ভোট দিতে চায় না। ছাত্রলীগের সাবেক এই নেতা আরো বলেন, এই অবস্থা সৃষ্টির জন্য আমরাই দায়ী। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এই বাংলাদেশ হুট করে আকাশ থেকে নেমে পড়েনি। এই বাংলাদেশের জন্য অনেক লড়াইয়ের সংগ্রাম করেছি। ভোটারদের উদ্দেশ্যে কামরুল হাসান বলেন, প্রিজাইডিং অফিসারদের টিক চিহ্ন দিয়ে দেওয়া হয় কোন সেন্টারে কোন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবে। ওই প্রিজাইডিং অফিসার পকেটে করে একটি বই নিয়ে যায় আর তার মনোনীত প্রার্থীর হাতে তুলে দেয়। ফজরের আজানের সময় 200 ব্যালট পেপারে সিল মেরে ঢুকায় দেয়। ওই জন্যই ভোটটা বেড়ে যাচ্ছে। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মাঝে কয়েকদিনের বিরতির পর গরম বাড়তে থাকার মধ্যে তাপপ্রবাহ দেশের 64 জেলায় ছড়িয়েছে। তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু। মাঝে কয়েকদিনের বিরতির পর গরম বাড়তে থাকার মধ্যে তাপপ্রবাহ দেশের 64 জেলায় ছড়িয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রয়েছে অস্বস্তি, ফলে বিপর্যস্ত জীবন পার করছেন মানুষ। আজ গরমে অসুস্থ হয়ে 2 জেলায় 3 জন মারা গেছেন। এছাড়া বেশ কিছু জেলায় অসুস্থতার খবর পাওয়া গেছে। চলমান তাপপ্রবাহ থাকবে আরো 2 দিন। এরপর শনিবার থেকে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ দেশের সব জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। তাপপ্রবাহ ছিল 58 জেলায়। তাপপ্রবাহ আরো 2 দিন থাকবে। শনিবার থেকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়ে তাপপ্রবাহের এলাকা কমে যাবে। সোমবার সারা দেশে বৃষ্টিপাত হতে পারে, ফলে তাপপ্রবাহের এলাকা একেবারেই কমে যাবে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে হিট স্ট্রোকে শফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। নগরের জিন্দাবাজার সিটি সেন্টার শপিং সেন্টারের সামনে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজার জুড়ি উপজেলার নায়াক গ্রামের বাসিন্দা আবু আহমেদের ছেলে। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আজ হিট স্ট্রোকে 2 ব্যক্তি মারা গেছে। তারা হলেন উপজেলা বাঙ্গালা ইউনিয়নের রহিমপুর গ্রামের কৃষক বিষ্ণুপদ মজুমদার ও বিনায়কপুর গ্রামের ব্যবসায়ী সাইদুল ইসলাম বাবলু। দুইজনই মাঠে প্রচন্ড রোদের মধ্যে ধান কাটছিলেন। তীব্র গরমে কিশোরগঞ্জের হোসেনপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 26 শিক্ষার্থী দুপুরে অসুস্থ হয়ে পড়েছিলেন। এদের মধ্যে 25 জনকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। একজনকে হাসপাতালে পাঠালে তাকে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।